শেখ হাসিনার এখানে ডিসিশন হলো যে কোনো মূল্যে আমরা টিকে থাকবো। হেলিকপ্টার থেকে কিন্তু যাবতীয় লেথাল ওয়েপন দিয়ে গুলি করা হয়েছে। রাজ সাক্ষী নিজে থেকে অফার করেছেন যে আমি বলতে চাই। তার তো শেখ হাসিনার কল রেকর্ড করার কথা না, কিন্তু সে শেখ হাসিনার ভয়েসও রেকর্ড করেছে। দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল স্টার নিউজের বিশেষ পডকাস্ট, যেটার আমরা নাম দিয়েছি জুলাই পডকাস্ট বা জুলাই কাস্ট। এই জুলাই কাস্টে আমরা কথা বলবো জুলাই নিয়ে, অর্থাৎ জুলাই মানে জুলাই মাস নয়, জুলাই যে বিপ্লব হয়েছিল, জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছিল, যে আন্দোলন হয়েছিল এবং পরবর্তী সেই সময়ের যে গণহত্যার অভিযোগ, সেটার তদন্ত। শুধু যে গণহত্যা হয়েছিল তা নয়, ওই জুলাই আসলে দেখিয়েছিল বিগত 17 বছরের নানা অনিয়ম, নানা খারাপ কিছু ঘটনার কথা, এবং সেই বিষয় নিয়ে আমরা আলাপ করব। অনেক কিছুর সাথে তিনি জড়িত ছিলেন, অনেক কিছু নিজে চাক্ষুষ দেখেছেন, পরবর্তীতে তদন্তের সাথে ছিলেন। আমার সাথে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জনাব তাজুল ইসলাম, যিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর ছিলেন। তাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজে। আপনাকে ধন্যবাদ। জুলাই কাস্টে আসলে কথা বলবো আসলে জুলাই নিয়েই। এই জুলাই আসলে পাল্টে দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পটভূমিও বা পট পরিবর্তন হয়েছিল আমরা যদি বলি। আপনি ছিলেন এই ট্রাইব্যুনালের এক সময় আসামি পক্ষের আইনজীবী, পরবর্তীতে হয়ে গেলেন প্রধান কৌশলী। কি পরিবর্তন আসলে হয়েছিল ওই সময়, বা ওই সময় কাজ করতে গিয়ে আমরা যদি শুরুর কথা একটু বলি তাদের ভাই ছোট করে। সেটা কি ডিফেন্স আমলের কথা জানতে চাচ্ছেন? না, আমি এই যে যখন আপনি চিফ প্রসিকিউটর। জুলাই বিপ্লবের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো, তাদের 3টি প্রধান কাজ ছিল এবং ছাত্র জনতা তাদেরকে যে ম্যান্ডেটটা দিয়ে বসালেন ক্ষমতায়, তার মধ্যে ছিল, প্রথমটা ছিল জুলাই হত্যাকাণ্ড সহ গত রেজিমের সময় যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেগুলোর বিচার, নাম্বার 1। নাম্বার 2 ছিল পুরো রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার, যেটা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল। তৃতীয় ছিল যে নির্বাচন ব্যবস্থা যেটা ধ্বংস হয়ে গেছে সেটা পুনরায় আবার প্রতিষ্ঠিত করা এবং একটা ভালো নির্বাচন করা। এই 3টি ম্যান্ডেটের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার এসে প্রথমেই যেটা করলেন যে বিচারের ব্যাপারে তারা কাজ করতে শুরু করলেন, এবং সেই সময়ের যদি পেছনের পটভূমি বলেন, সরকার খুঁজছিলেন যে কোন পন্থায় আসলে এই হত্যাকাণ্ডের বিচারগুলো হবে। নানান বিষয় আলোচনায় ছিল। আমরা তখন যারা আইনজীবী ছিলেন, যারা এটা বুঝতেন, তারা বললেন যে এটা অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমেই তদন্ত এবং বিচার হওয়া উচিত, কারণ যে অপরাধ সংঘটিত হয়েছে এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি, সেটার বিচার সাধারণ আদালতের করার কোনো ক্ষমতা নেই। তখন প্রশ্ন আসলো, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তো বিচারকরা পালিয়ে গেছে, প্রসিকিউটররা পালিয়ে গেছে, তদন্ত সংস্থা যারা আছেন তারা নিষ্ক্রিয় হয়ে গেছে, তো কিভাবে হবে? পুনর্গঠনের প্রশ্ন আসলো। সবার আগে আলোচনায় আসছে যে চিফ প্রসিকিউটরকে নিয়োগ দিতে হবে, প্রসিকিউশন টিমকে নিয়োগ দেওয়া হবে। আগে সেটা করা হলো। আমি সেপ্টেম্বর, বড় কর্মযজ্ঞ, অনেক বড় কর্মযজ্ঞ, আমরা যোগদান করলাম সেপ্টেম্বর মাসের 5 তারিখে। আমাকে অ্যাপয়েন্ট করা হলো সম্ভবত সেদিন বৃহস্পতিবার, শুক্র, শনি, রোববারের দিন গিয়ে আমি জয়েন করলাম। এবং সেই সময় থেকেই, তখন কিন্তু কোর্ট নাই, ট্রাইব্যুনাল আসলে নাই সেই সময়, তদন্ত সংস্থাও নাই। তো আমরা দেখলাম যে সেই সময় রক্তের দাগ শুকায়নি, হাজার হাজার শহীদের, তখনও অনেকের লাশ পড়ে আছে বিভিন্ন জায়গায়, তখনও হসপিটালগুলোতে অজস্র রোগী কাতরাচ্ছেন। সারা দেশ জুড়ে অপরাধের সমস্ত প্রমাণ রয়ে গেছে, অপরাধীরা পালাচ্ছেন, পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই সময় প্রধান চ্যালেঞ্জ হলো যে আগে আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে, তার আগে আইডেন্টিফাই করতে হবে আসামি কারা, তার আগে আইডেন্টিফাই করতে হবে ভিকটিম কতজন, কোথায় কি হয়েছে, ভিকটিমরা কে কোথায় আছেন। এইভাবে আমরা প্রথমে, যদিও প্রসিকিউটর টিম নিয়োগ দেওয়া হলো চিফ প্রসিকিউটরের নেতৃত্বে, আমরা একই সাথে প্রসিকিউশন এবং তদন্তের সব কাজ করতে শুরু করলাম একদম। এবং আমরা তখন গণকবরগুলোতে যেতে শুরু করলাম, হসপিটালগুলোতে যাচ্ছিলাম, সেখানে আহতদের অবস্থা দেখলাম। আমরা সিভিল সার্জন, ডিসি, ভাইস চ্যান্সেলর, মেয়র, গোরস্থানের যারা রক্ষক, তাদের কাছে পর্যন্ত চিঠি লিখলাম যে কত মানুষ আহত হয়েছে, কত শহীদ হয়েছেন, কোথায় গণকবর আছে, কোথায় কবর আছে, মেডিকেল ডকুমেন্টস কোথায় কি আছে, হসপিটালের ডকুমেন্টস কি আছে, সব চাইলাম আমরা। এবং মূলত তদন্তের কাজটা আমরা সেভাবে শুরু করলাম। এবং কিছুদিন আমরাই কাজ করতে করতে একটা সময়ে তদন্ত সংস্থাকে নিয়োগ দেওয়া হলো। তদন্ত সংস্থার প্রধান এবং উপপ্রধান আসলেন। কিন্তু যেটা সমস্যা, যে তদন্ত সংস্থায় যারা নিয়োগপ্রাপ্ত হলেন তারাও কিন্তু সাধারণ পুলিশ বাহিনী থেকে আসা। তারা সাধারণ আইনের তদন্ত, মার্ডার কেসে তদন্ত, খুন, রাহাজানি, এইসব বিষয়ে তদন্তে অভ্যস্ত। ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির বিষয়টা তাদের কাছে সম্পূর্ণ নতুন। আমাদের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যে এদেরকে তো আর না বুঝালে যে কি তদন্ত করতে হবে, তাহলে এরা কিভাবে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি তদন্ত করবে। আমরা তখন তাদেরকে
ট্রেনিং সেশনের আওতায় নিয়ে আসলাম, তাদেরকে আইনটা বোঝানোর চেষ্টা করলাম, আমরা আইন বোঝানোর চেষ্টা করলাম। আমার মনে আছে প্রথম সেশনের পরে এসপি লেভেলের অফিসার ওনারা সব দিন শেষে আমি জিজ্ঞেস করলাম কিছু বুঝলেন? বলে স্যার আপনারা যা বললেন সব মাথার উপর দিয়ে গেছে। তা আমি বুঝলাম যে এটা আরো প্র্যাকটিক্যাল দিক থেকে, মানে এমনকি এইসব এই অফিসাররা এই 17 বছর বা 18 বছর তারা খুব এমন জায়গায় ছিলেন যে আসলে ভালো ভালো মামলার তদন্তও তারা পাননি, এরকম অফিসাররা নিয়ে আপনাদের কাজ অধিকাংশ শুরু হয়। যারা ওএসডি হয়েছিলেন, হ্যাঁ। যারা বিগত সেই সরকার অফিসারদের নিয়ে আসলে শুরু করতে হলো কাজ আমাদের। শুরু করতে কোনো হয়েছে। উপায় ছিল না, কারণ ফ্যাসিস্ট আমলের যারা অফিসার আছে তারা সব পলাতক এবং তাদেরকে দিয়ে হ্যাঁ। তাদের সহকর্মীদের বিরুদ্ধে তদন্ত সম্ভব না। ন্যাচারালি আমাদেরকে খুঁজতে স্বাভাবিক, হয়েছে জি। নিরপেক্ষ এবং যারা বিপ্লবের পক্ষের মানুষ। তো এই চ্যালেঞ্জ হলো। তো আমরা তখন তদন্ত সংস্থা এবং প্রসিকিউটর যারা নিয়োগপ্রাপ্ত হলেন, আমরা 2-1 জন ছাড়া কারোরই আসলে পূর্ব অভিজ্ঞতা ছিল না। সুতরাং তাদেরকে ট্রেনিং করানো, এটার জন্য আমরা জাতিসংঘকে রিকোয়েস্ট করলাম। জাতিসংঘ আমাদের বেশ কয়েকটা ট্রেনিং প্রোগ্রামের অ্যারেঞ্জ করে দিলেন এবং যারা জাতিসংঘের আইসিসিতে যে সমস্ত প্রসিকিউটর এবং ইনভেস্টিগেটর, ব্রাজিল, আর্জেন্টিনাতে যারা গুমের তদন্ত করেছিলেন, আচ্ছা। বসনিয়া আর্জেগোভিনা, রুয়ান্ডা, এগুলো তদন্ত যারা করেছেন, এই সমস্ত লোকেরা এসে আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউটরদের কয়েকটা ট্রেনিং সেশন করলেন। মোটামুটি এই ট্রেনিং সেশনটা তাদের কাজে লাগলো। এরপরে কয়েকটা আন্তর্জাতিক সংস্থা যারা ট্রানজিশনাল জাস্টিস বা গণহত্যার বিচারের ব্যাপারে যারা মানবাধিকার নিয়ে সোচ্চার, তারা তাদের এক্সপার্টিস ছিল, তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছিলাম। তারাও আমাদেরকে কয়েকটা ট্রেনিং প্রোগ্রামের আওতায় নিয়ে আসলেন। এতে আমাদের উপকৃত হলো আমাদের টিমগুলো। এরপরে আসলো বিচারক নিয়োগের প্রশ্ন ট্রাইব্যুনালে। সেই সময়ে এখন বিচারক যে নিয়োগ দেওয়া হবে তাদেরও তো ইন্টারন্যাশনাল ল সম্পর্কে এক্সপার্ট হতে হবে, যেটা বাংলাদেশে কেউ নেই। এবং চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো যে এখানে সরকার বললেন যে হাইকোর্ট ডিভিশন থেকে, হাইকোর্ট ডিভিশনের অনেক বিচারক তখন ফ্যাসিস্টের সাথে সম্পৃক্ত বলে তারা আসছেন না কোর্টে, এবং এখানে হাইকোর্ট থেকে কোনো বিচারক এখানে দেওয়া সম্ভব না। সরকার তখন আমাকে বললেন যে আপনাকে খুঁজে বের করতে হবে যে দেখেন যে এইরকম স্ট্যান্ডার্ডের বিচারক আপনি পান কিনা। তো এইটা তো খুবই কঠিন কাজ। তা আমাদেরকে গোটা বাংলাদেশের জুডিশিয়ারি থেকে খুঁজতে হলো, রিটায়ার্ড জাজদের মধ্যে থেকে খুঁজলাম, হাইকোর্ট জাজদের মধ্যে থেকে খুঁজলাম, এবং খুঁজে 3 জনকে যখন মোটা দাগে তাদের সন্ধান পাওয়া গেল, আমি সরকারের কাছে তাদের সম্পর্কে জানালাম যে ওনাদের ব্যাপারে চিন্তা করে দেখা যেতে পারে। সরকার সেই অনুযায়ী দেখলেন এবং ওনাদেরকে দিয়ে জাস্টিস গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এই যে ট্রাইব্যুনালের প্রথম ট্রাইব্যুনালের যে বিচারক প্যানেল, সেটা নিয়োগ হলো। তার মানে আগে চিফ প্রসিকিউটর এবং প্রসিকিউশন, দেন তদন্ত, দেন ট্রাইব্যুনাল। এবং আমরা প্রথমেই যে প্রাপ্ত তথ্য উপাত্ত ছিল, চ্যালেঞ্জটা ছিল যে এই বড় আসামিগুলো সব পালিয়ে যাবে, যেগুলো সেনা হেফাজতে ছিল, নানান জায়গায় আছে, যারা প্রধান টার্গেট, বুঝাই যাচ্ছে যে এরা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে ধরার ব্যাপারে উদ্যোগ নিতে হবে। প্রথমেই আমরা ট্রাইব্যুনালের কাছে তাদের ব্যাপারে ওয়ারেন্ট চাইলাম যে ওয়ারেন্ট ইস্যু করা হোক। ওয়ারেন্ট ইস্যু হলো শেখ হাসিনা সহ। এই তো যাত্রা শুরু হলো। ওই সময় আসলে ওই যে আপনি বলছিলেন না যে মানে হাসপাতাল এটা সেটা এমন কোনো জায়গা নাই যেখানে আসলে রক্তের দাগ শুকায়নি, নানান ঘটনা প্রবাহ, এবং আপনাদের কাছে নিশ্চয়ই শত শত অভিযোগ হয় আসছে, না হয় আপনাদের নজরে আসছে। তো আসলে কোন জায়গাটা নিয়ে শুরুতেই আপনাদের কাজ করতে হবে মনে হলো যে বা কোন হত্যা মামলা শুরুতে আপনারা বেছে নিলেন, এইটার প্রায়োরিটি আপনারা কিভাবে ঠিক করলেন? দেখুন, আসলে মানুষ জানতোই না যে জুলাই হত্যাকাণ্ডের বিচারের জন্য কে মামলা করবে, কোথায় মামলা করবে, কে বাদী হবে, এগুলো তো জানা ছিল না মানুষের। এবং আসলে আমাদের ট্রাইব্যুনালের আইন অনুযায়ী সাধারণ মানুষ ভুক্তভোগী কিন্তু সে বাদী হওয়ার কোনো সুযোগ নেই। এখানে সব মামলার বাদী হচ্ছেন চিফ প্রসিকিউটর নিজে। জি, আচ্ছা। ফলে আমাদেরকে প্রথমে ক্যাম্পেইন শুরু করতে হলো যে জুলাই হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে এগুলো বিচার করার ক্ষমতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সুতরাং যার কাছে যত অভিযোগ আছে, যত ভিকটিম আছে, থানায় মামলা আছে, থাকুক বা না থাকুক, থানায় মামলা থাকা সত্ত্বেও প্রত্যেকেই যেন তাদের স্টোরিগুলো আমাদের কাছে এসে জানান। আচ্ছা। তো আমরা তখন এইটা মিডিয়াতে ব্যাপক ক্যাম্পেইন করার পরে আস্তে আস্তে, এবং যখন আমরা হসপিটালে গেলাম, ভিকটিম পরিবাররা আশ্বস্ত হলেন যে আমাদের কাছে কেউ না কেউ আসছে, তাদেরকে আমরা বুঝালাম যে আপনারা এই কথাগুলো আমাদের কাছে জানান। তখন আস্তে আস্তে ভিকটিম পরিবারগুলো আমাদের কাছে এসে অভিযোগগুলো জানাতে শুরু করেন, লিখিতভাবে, কেউ অলিখিতভাবে। আমাদের কিন্তু চিফ প্রসিকিউটর অফিসে এই অভিযোগগুলো জমা নেবার কথা নয়, কিন্তু মামলাটা শুরু হবে তদন্ত সংস্থা যদি কোনো না কোনোভাবে শুধু তাদের নলেজে আসে যে এখানে কোনো ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি সংঘটিত হয়েছে, তাহলে তারা মামলা স্টার্ট করে দিতে পারে। তো যখন আমাদের কাছে লিখিতভাবে এইসব অভিযোগ আসতে শুরু করলে সেগুলো আমরা তদন্ত সংস্থার কাছে রেফার করে দিলাম। তদন্ত সংস্থা ওগুলোর ভিত্তিতে একটা কমপ্লেইন্ট রেজিস্টার নাম্বার ফেলে তারা তদন্ত শুরু করলেন। এইভাবে যাত্রাটা শুরু হলো। ফলে আমরা যখন, আমাদের কিন্তু একই সাথে পিআরের কাজটাও করতে হয়েছে, যে মানুষকে বোঝানো যে এখানে আসবেন বিচারের জায়গা এটা। আমরা তদন্তের জন্য গিয়েছি, আমরা ভিকটিমদের কাছে গিয়েছি, আবার একই সাথে
প্রশ্ন আসছিল যে যারা খুবই মারাত্মকভাবে আহত তাদের জীবন বাঁচানোর জন্য তাদেরকে দেশের বাইরে পাঠাতে হবে। এটা আবার গভর্নমেন্টকে আমরা সুপারিশ করেছি যে এই ভিকটিমদের অবস্থা খুবই সিরিয়াস, গভর্নমেন্ট যেন এদিকেও নজর দেন। ফলে দেখা যাচ্ছে যে চিফ প্রসিকিউটর একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলতে হচ্ছে, স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলতে হচ্ছে, আইন উপদেষ্টার সাথে কথা বলতে হচ্ছে এবং কখনো কখনো প্রধান উপদেষ্টার সাথে কথা বলতে হচ্ছে। তো আমরা একই সাথে অনেকগুলো রোল প্লে করেছি, কারণ বিপ্লবোত্তর সময়ে আমাদের আসলে কোনো অপশন ছিল না। আমরাই তখন মানে কোটি কত যে সংস্থা রাষ্ট্রের যারা কাজ করছে তাদের মধ্যে আমরা একটা। একটু যদি বাছাইয়ের কথা বলি, আপনি থাকা অবস্থাতেই আনাস হত্যা মামলা, চাংখারপোলের আনাস হত্যা মামলার হয়তো রায় হয়েছিল। তো সেটা একটা। সবশেষ আমরা দেখলাম আবু সাইদ হত্যা মামলার রায় হলো। রামপুরে কার্নিশে ঝুলে থাকা যে ব্যক্তি সেটার রায় হলো। তো এই যে এটাকে দৈব চয়ন করে আপনারা এইটা নির্ধারণ করেছিলেন যে না আগে এই মামলাগুলো আগে নির্ধারণ করব, আসলে এই যে আমাদের কাছে দৈব চয়ন না, আমরা যেটা সেট করে প্রায়োরিটিটা নিয়েছিলাম সেটা হচ্ছে প্রথমে ছিল যে আমাদের প্রায়োরিটি হবে জুলাইয়ের ম্যাসাকারের বিচারটা আগে, গুমেরটা একটু পরে। আচ্ছা। এবং গুমের পরে আরও ছিল শাপলা চত্বর, পিলখানা, এগুলোর অভিযোগও আমাদের কাছে ছিল। জুলাইকে যখন আমরা প্রায়োরিটি দিলাম, জুলাই সারা বাংলাদেশে 56,000 বর্গমাইল জুড়ে সংগঠিত হয়েছে। তখন আমরা দেখলাম যে সবচাইতে মারাত্মক ঘটনাগুলো কোথায় ঘটেছে, সবচেয়ে বেশি হত্যাকাণ্ড কোথায় হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে চানখারপুল, যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা। এরপরে আশুলিয়ার যে নির্মম হত্যাযজ্ঞের স্টোরিটা আমরা জানলাম। তো আমরা এই কয়েকটাকে প্রায়োরিটি দিয়ে তদন্ত সংস্থাকে বললাম যে এগুলোর ব্যাপারে আপনারা আগে তদন্ত রিপোর্টটা নিয়ে আসেন। তো দেখা গেল যে চানখারপুলেরটা যেহেতু একটা ছোট জায়গায়, যদিও 6 জন শহীদের ঘটনা আছে, আরও 2-1 জনের কথা ওখানে জানা যায়। তো এইখানে দেখা গেল যে সমস্ত পারপিট্রেটর ইনভলভড এদেরকে সহজে আইডেন্টিফাই করা যাচ্ছে। আচ্ছা। তো তখন তদন্ত সংস্থা বললো যে যেগুলো শর্টে আমরা রিপোর্ট দিতে পারবো সেগুলো আগে দিয়ে দিই। আর সবার আগে যেটা আমরা চেষ্টা করছিলাম যে শেখ হাসিনা যেহেতু সকল অপরাধের নিউক্লিয়াস, তিনি কমান্ডার ইন চিফ এবং সকল কিছুর ঊর্ধ্বে থেকে তার কারণে এই সমস্ত অপরাধটা হয়েছে, তার ব্যাপারটাকে আগে নিয়ে আসা এবং তার সাথে একদম ওতপ্রোতভাবে যে বাকি কমান্ডাররা জড়িত, বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি, এই 3 জনকে আলাদা করলাম। কারণ আমাদের আইন অনুযায়ী কিন্তু আসামি সংখ্যাকে কমানো বাড়ানো, মানে আপনি যদি একটা ঘটনার সাথে 10 জন সম্পৃক্ত থাকে, আমি 10 ভাগে ভাগ করে মামলাটা বিচার করতে পারি, এটা আইনে আমাকে এই ক্ষমতাটা দেয়া আছে। আবার 10 জনকে আমি একসাথেও করতে পারি। তো আমাদের সুবিধার্থে বা বিচার দ্রুত করার সুবিধার্থে আমরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ, এই 3 টপ কমান্ডারকে একসাথে নিয়ে আসলাম। আর বাকিগুলো ঘটনাস্থল কেন্দ্রিক তদন্ত, যেমন চানখারপুলের জন্য একটা, উত্তরার জন্য, রামপুরার জন্য, আশুলিয়ার জন্য, এইভাবে অঞ্চল ভিত্তিক বিষয়গুলো তদন্ত শুরু হলো। তো তাড়াতাড়ি রিপোর্ট আসলো, একটা হচ্ছে চানখারপুলেরটা, আর একটা হচ্ছে আশুলিয়ারটা, আর একটা রংপুরের আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে রিলেটেড। ওইটা আইসোলেটেড, যেহেতু জায়গাটা আইসোলেটেড, ওইখানে খুব তদন্ত করে গিয়ে আমাদের একটা বিস্তৃত তদন্ত না, সে কারণে ওই রিপোর্টগুলো আগে চলে আসলো। এবং সে কারণে ট্রায়াল যখন শুরু হলো তখন আমরা আসলে গুরুত্ব দিতে হয়েছে শেখ হাসিনার বিচারের ব্যাপারে, কারণ সকল মানুষের দাবি ছিল যে প্রধান আসামির সাজা আগে হতে হবে। ফলে ওইটা আমরা ফোকাস করেছি, পাশাপাশি বাকিগুলোর তদন্ত রিপোর্ট আসতে শুরু করেছে। এভাবেই আমরা কাজ করেছি। আসলে ওই রায়ের ক্ষেত্রে আমরা দেখেছি যে আপনি যদি কমান্ডার ইন চিফ শেখ হাসিনাকে বলেন, তার সেকেন্ড ইন কমান্ড স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, তাহলে তার পরবর্তীতে তো সেইটার দায় গিয়ে পড়ে আইজিপিরও, কারণ পুলিশের গুলিতে অনেক মানুষ মারা গেছে। আমরা আইজিপিকে আপনারা রাজসাক্ষী করলেন, যেটা রায় হয়েছে। রায় নিয়ে আমরা আসলে কথা না বলি, তাকে রাজসাক্ষী করতে গিয়ে আপনাদের কি খুব কাঠখড় পোড়াতে হয়েছে কিনা, নাকি শুরুতেই রাজি হয়ে গেছে উনি? রাজসাক্ষী করা, রাজসাক্ষী পাওয়া এই জাতীয় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির মামলায়, যেখানে টপ লিডার্স অফ দিস স্টেট যারা জড়িত থাকে, এই সমস্ত মামলায় রাজসাক্ষী পাওয়াটা একটা বিশাল সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা। দুনিয়ার ইতিহাসে যতগুলো এরকম মানবতা বিরোধী অপরাধ হয়েছে, তারা সবসময় একটা ইনসাইডার উইটনেস খুঁজে, রাজসাক্ষী খুঁজে। আচ্ছা। তাহলে এই অপরাধের প্রমাণ করাটা যত সহজ হয় এবং এই অপরাধের প্রমাণগুলো এত অকাট্য হয় যে আপনি ভবিষ্যতে জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশ্ন তুলবেন যে এগুলো সাজানো মামলা ছিল, রাজনৈতিক কারণে তাকে সাজা দেওয়া হয়েছে, বানানো সাক্ষী ছিল। এই যে বিতর্কের অবকাশ, এটা চিরতরে বন্ধ হয়ে যায় যখন আপনি একজন রাজসাক্ষী পান। আচ্ছা। আব্দুল আল মামুন সাহেব আইজিপি, উনি প্রথমেই তিনি বলেন যে আমি সব সত্য বলতে চাই এবং নিজে আবেদন করেন। আপনাদের কাছে বলে শুনে শুরু? হ্যাঁ, ওনার আইনজীবীর থ্রুতে আমাদের কাছে আসে এবং উনি কোর্টে নিজে আবেদন করেন। আপনারা রেকর্ড দেখলে শেখ হাসিনার মামলায় দেখবেন যে উনি নিজে আবেদন করেন আমি সমস্ত সত্য বলতে চাই। ওনার আবেদনের ভিত্তিতে আবেদন অ্যালাউ করা হয় এবং ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয় উনি কি বলতে চায় রেকর্ড করো। ম্যাজিস্ট্রেট তখন তার পুরো বক্তব্য রেকর্ড করেন এবং এই রেকর্ডের মধ্যে দিয়ে আমরা দেখলাম যে কিভাবে হাসিনার কোথায় ডিসিশন মেকিং হতো,
কে কে এটা এক্সিকিউশনের সাথে জড়িত ছিল, কোন কোন ইউনিট, কোন কোন অফিসার কিভাবে কাজ করেছে, কোথায় কোন কোন অস্ত্র ব্যবহৃত হয়েছে, হেলিকপ্টার ব্যবহারের নির্দেশ কোথা থেকে এসেছে, গুলি কোথা থেকে এসেছে, কারা কারা গ্রাউন্ডে কাজ করেছে, এই যে টোটাল জিনিস। এবং শুধু তাই নয়, উনি জুলাই আগস্ট ছাড়াও হাসিনার 17 বছরের এই দুঃশাসনের সময়ে ইলেকশনগুলো কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে, কোথায় এই সমস্ত সিদ্ধান্ত হয়েছে, শাপলা চত্বরের ম্যাসাকার কিভাবে হয়েছে, বিশেষ করে উনি যেহেতু আইজি ছিলেন এবং তার আগে উনি র্যাবেও ছিলেন, জি জি এই র্যাব ছিলেন। গুমের যে ভয়াবহ সংস্কৃতি, যেটার সত্যতা উদ্ঘাটন সব অসম্ভব কঠিন কাজ ছিল, এই সব ব্যাপারগুলো তিনি সাক্ষীতে বলেন যে কিভাবে গুমের স্ট্রাকচারটা তৈরি হয়েছে, টিএফআই সেলে কিভাবে বন্দীদের রাখা হতো, প্রাইম মিনিস্টার কিভাবে নির্দেশ দিতেন গুম করার জন্য, কিভাবে এদেরকে মারা হতো, কোন কোন বন্দী ছিলেন, ব্যারিস্টার আরমান যে ছিলেন সেটা হাসিনার কাছে উনি জানিয়েছিলেন, এবং পরবর্তী উনি যখন চলে আসেন পরবর্তী যারা র্যাবের প্রধান হয়েছেন তাদেরকে উনি জানিয়ে এসছেন। এই যে বিষয়গুলো, তার মানে অপরাধের ভেতরের যে গল্পগুলো, গল্প না, যে মহাসত্য, সত্যগুলো, হ্যাঁ, যেটা বাস্তবতাগুলো। আপনি অন্য কোনো উপায়ে তদন্ত করে পাওয়াটা কঠিন কাজ ছিল, সেগুলো তিনি জানান। এইটা একটা মহামূল্যবান ব্যাপার ছিল এবং আমরা ন্যাচারালি এটা অফার লুফে নেই। কারণ দুনিয়াতে অন্যান্য জায়গায় রাজসাক্ষী পাওয়ার জন্য সাধারণত প্রসিকিউশন কিন্তু তাকে প্রলোভন দেয়, নানানভাবে স্বাভাবিক। চেষ্টা করে, দরকার হলে টাকা দেয় যে তুমি সত্যটা বলো। আমাদের ক্ষেত্রে উল্টোটা হয়েছে, যে রাজসাক্ষী নিজে থেকে অফার করেছেন যে আমি বলতে চাই, মানে আপনাদের কষ্ট করা লাগে আমাদের কষ্ট করতে নেই। এটা আমি বলবো যে বাংলাদেশের মানুষের জন্য এবং আমাদের প্রসিকিউশন টিমের জন্য একটা আশীর্বাদ, যে আইজিপির মতো পোস্ট থেকে যখন উনি সমস্ত সত্য বলেছেন শেখ হাসিনার অপরাধ প্রমাণের জন্য এবং টোটাল অপরাধের যে চক্র, সেইটা প্রমাণ করতে আমাদের কষ্ট করতে হয়েছে, কিন্তু এটা অকাট্য একটা সার্টিফিকেশন হয়েছে, যে কারণে এই বিচার নিয়ে যেখানে যত কথা তারা বলুক কোনো উপায় নেই। এই রাজসাক্ষীর সাথে আপনার সামনাসামনি কখনো জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে হ্যাঁ, কথা হয়েছে আমি কিনা? ব্যক্তিগতভাবে যখন আমরা তাকে তদন্ত সংস্থা যখন তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেয়, আচ্ছা, তখন তখন তো আপনার তার সাথে যেহেতু আমাদের প্রসিকিউশন টিমের কিন্তু জি। অধিকার আছে, আইনগতভাবে আমরাও জিজ্ঞাসাবাদ করতে উনি পারি। কি আপনাদেরকে এটা বলেছে 5 আগস্ট আসলে উনি কোথায় গিয়েছিল, তারপরে সমস্ত কি কথা করেছে? কোথায় গিয়েছেন, এটা একটু একটু আমি যদি একটু বলেন যে 5 আগস্ট উনি কোথায় ছিল, তারপরে কি হলো, তারপরে কি হলো, উনি তারপরে কোথায় গিয়ে আশ্রয় নিলেন, পরে কিভাবে গ্রেপ্তার হলেন? এগুলো হচ্ছে যে 5ই আগস্টের আগে যে গণভবনে যে মিটিংগুলো হয়েছে, জি। সব মিটিংয়ে উনি থাকতেন সেটা বলেছেন, এবং 4 তারিখে যে মিটিং হয়েছে সেখানে উনি ছিলেন। তারপরে পুলিশকে তো বলা হয়েছে তো তোমরা মারতে থাকো। তারপরে কোর কমিটি যেটা ছিল, সেই আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যে মিটিং হতো প্রতিদিন রাতে, প্রতি রাতে সেই মিটিংয়ে থাকতেন উনি। ওখানে হারুন, বিপ্লব, মনির, এই যে কারা কারা থাকতো এবং কে কিভাবে প্ল্যান করতো, হেলিকপ্টার ব্যবহারের আইডিয়াটা কে দিল, তো এই জিনিসগুলো সব কিছু উনি বলেছেন। এবং উনি যেটা বলেছেন যে গণভবনে আগের দিন রাত্রে এটা ডিসিশন হওয়ার পরে, তো উনি আইজি অফিসে ছিলেন 5ই আগস্টে যখন একের পর এক ফল করতে শুরু করেছে। না, আগের দিন রাতে ডিসিশন হয়ে যায় আর কি। হ্যাঁ, আগের দিন রাতে তো শেখ হাসিনার এখানে ডিসিশন হলো, সেখানে যে বলা হলো যে কোনো মূল্যে আমরা টিকে থাকবো, আচ্ছা। গুলি করতেই হবে। জি। এবং সেখানে ওই যে জেনারেল মুজিব যে পালিয়ে গেছে, জি, জি। তারা অনর ছিল যে গুলি করতে হবে। কিউএমজি ছিল যিনি। হ্যাঁ। জি। তো এরকম অপরাধীদের কথা উনি সব ক্লিয়ার বলেছেন। 5ই আগস্টে তিনি তার আইজি অফিসে ছিলেন সারাদিন, যখন আস্তে আস্তে ফল করতে থাকলো ঢাকার বিভিন্ন পয়েন্ট থেকে। তো সেই গল্পগুলো উনি বলেছেন এবং ওনার মেইন তথ্যটা ছিল যে লেথাল ওয়েপন ব্যবহারের ব্যাপারে যে হাসিনার নির্দেশ, এইটা স্বরাষ্ট্রমন্ত্রী ফোন করে তাকে জানান আচ্ছা। যে এইটা অর্ডার এসছে, যেটা কল 5 রেকর্ডের তারিখেও? তারও আগে, এটা আচ্ছা, অনেক আগে। সেটা তো আগে, হ্যাঁ। তো 5 তারিখে তো উনি যখন বুঝতে পারলেন যে চারিদিকে পতন হয়ে যাচ্ছে কিন্তু ওনার কোনো কিছু করার ছিল না, তখন তিনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করেন। সেনাবাহিনী হেলিকপ্টার পাঠিয়ে আইজি অফিসার সাদের থেকে উনি সহ আরো অনেক অফিসার যে কয়েকজন ছিল, এর মধ্যে হারুন ছিল, এদেরকে সেনাবাহিনী যে ক্যান্টনমেন্টে হেলিকপ্টারে করে নিয়ে যায় সেই গল্প তিনি বলেছেন এবং সেনাবাহিনীর হেফাজতে তিনি ছিলেন। এবং এক পর্যায়ে সেনাবাহিনী তখন তাকে পুলিশের কাছে হস্তান্তর করে। এই গল্প উনি স্বেচ্ছায় ইয়েতে আসেন। 5 তারিখে কি ওনারা গণভবনে যাননি? না, 5 তারিখে গণভবনে যাওয়ার সুযোগ তারা পায়নি। 5 সকালে? তারিখে তারা অফিসেই ছিল। 4 তারিখের রাতে সর্বশেষ মিটিং পর্যন্ত উনি গণভবনে গিয়েছেন, কিন্তু 5 তারিখে আর ওনারা বের হতে পারেননি। 5 তারিখে যার যার অফিসে ছিলেন এবং যারা মাঠে ছিল তারা মাঠে ছিল। 5 তারিখে যখন চারিদিকে পতন হতে থাকে, পতনের পরে তারা আটকা পড়ে যায় আসলে এখানে। তার অফিস থেকে যখন আটকে পড়ে যায়, নিচের দিকের অফিসাররা তো পালিয়ে যায় নানানভাবে, তো সিনিয়র অফিসাররা তখন কি করবে, উনি তখন সেনাবাহিনীর সাহায্য। আপনি লিথাল উইপেন শব্দটা ব্যবহার করেছেন। আপনারা তো একেবারে মানে খুব কাছ থেকে তদন্ত করেছেন। একটা বিষয় ওই জুলাই বা 5 আগস্টের পরে একটা বিষয়, একটা শব্দ, 7.62 যে গুলি, স্নাইপারের গুলি, বা পুলিশ বা হচ্ছে সামরিক বাহিনীর কাছে যেসব অস্ত্র
ব্যবহার হওয়ার কথা সেগুলো সাধারণ মানুষের কাছে কিভাবে গেল, এই ধরনের কিছু টার্ম না বিভিন্ন সময় ব্যবহার হয়েছে। কিছুদিন আগেও এটা নিয়ে আসলে আলাপ আলোচনা হয়েছে। তো আপনাদের তদন্তে আসলে কি বের হয়েছে? এই 7.62 কি আসলে সাধারণ মানুষের কাছে গিয়েছিল, বা আইনশৃঙ্খলা বাহিনীর অস্ত্র কি সাধারণ মানুষের কাছে গিয়েছিল, নাকি সাধারণ মানুষের বেশে এগুলো ব্যবহার? এইটার একটু খোলসা করবেন এটার নাকি? কোনো ধোঁয়াশার কোনো স্কোপই নাই। আচ্ছা, একটু বলেন না। কারণ 7.62 মিলিমিটারের যে গুলি, এগুলো পুলিশের কাছে আছে এবং পুলিশের জন্য ব্যাপকভাবে এটা সরবরাহ করা হয়েছে গত কয়েক বছরে। বিশেষ করে হাসিনা চলে যাওয়ার 2 বছর আগের থেকে বিশেষ ব্যাপকভাবে, অর্ডার দিয়ে হ্যাঁ। পুলিশকে এই গোলা বারুদ সরবরাহ করা হয়েছে মিলিটারি গ্রেডের। এর সাথে আপনার বিজিবি গুলি করে মানুষ মেরেছে। বিজিবির কাছে যে অস্ত্রগুলো আছে সেগুলো সবই এগুলো তো একেবারে যুদ্ধক্ষেত্রের অস্ত্র। কোনো কোনো ক্ষেত্রে কয়েকটা জায়গায় বিচ্ছিন্নভাবে সেনাবাহিনীর গুলিতেও মারা গিয়েছে, যদিও পরবর্তী সময় সেনাবাহিনী সেইটা এই ভূমিকায় আর ছিলেন না, সেনাবাহিনী তো জনগণের পক্ষে দাঁড়ান। সবগুলো লেথাল ওয়েপন। এরপর পুলিশের কাছে তো যেগুলো শটগান আছে সেগুলো তো পেলেটস। জাতিসংঘ যে তদন্তটা করেছে সেখানে তারা খুব সুস্পষ্টভাবে বলেছেন, একদম ক্যাটাগরি করে কত পার্সেন্ট, 66% বুলেট ছিল মিলিটারি গ্রেড। মিলিটারি গ্রেড বুলেট মানে সেনাবাহিনীর অস্ত্র না, মিলিটারি গ্রেড সেই মানের। সেই অস্ত্র যেগুলো দিয়ে সামরিক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়। পুলিশের কাছে এই সামরিক গ্রেডের অস্ত্র থাকার কথা নয়, কিন্তু হাসিনা পুলিশকে এই অস্ত্র দিয়ে সজ্জিত করেছিল। তার ইন্টেনশনই ছিল যে ক্ষমতায় টিকে থাকতে হলে পুলিশকে দিয়ে আমাকে মানুষ মারতে হবে। সেই জন্য আচ্ছা। পুলিশের জন্য অস্ত্র এগুলো আমদানি করা হয়েছিল বিশেষভাবে। এগুলো সাধারণ মানুষের কাছে যায়নি। সাধারণ ছাত্রলীগদের কাছে যে অস্ত্র ছিল, AK-47 ছিল, পিস্তল ছিল, শটগান ছিল, এগুলো তো ভিডিওতেও আইডেন্টিফাইড হচ্ছে, কিন্তু এগুলো লিমিটেড। স্নাইপার ছিল কার কাছে? স্নাইপার ছিল পুলিশের কাছে, স্নাইপার ছিল বিশেষ করে পুলিশের বিশেষ ইউনিট র্যাব, এদের কাছে স্নাইপার ছিল। এবং স্নাইপারের গুলিতে যে মানুষ মারা গেছে সেগুলো আমরা তো ভিডিও তো সুস্পষ্টভাবে পেয়েছি, এবং নিহত এবং আহতদের শরীরে যে বুলেটগুলো পাওয়া গেছে এগুলো যে স্নাইপারের, সেগুলো আইডেন্টিফাইড হয়েছে। সুতরাং এই যে স্নাইপার ব্যবহার করা, মিলিটারি গ্রেডের ওয়েপন ব্যবহার করার, এগুলোর তথ্য প্রমাণাদি আইজিপি যেমন বলেছেন, বাস্তবে আমরা পেয়েছি, জাতিসংঘের তদন্তের রিপোর্টে পাওয়া গেছে। এবং বিশেষ করে দেখেন হেলিকপ্টার ব্যবহারের ব্যাপারে প্রথমত অস্বীকারই করেছে। অপারেশন ক্লিন ডাউন নাম দিয়ে, মনে হয় যে বিভিন্ন যুদ্ধের জন্য যেরকম নাম দেওয়া যায়, আমেরিকা ইরানের সাথে যুদ্ধের জন্য যেরকম নাম দিচ্ছে, এরকম নাম দিয়ে এই অপারেশনগুলো পরিচালনা করেছে। এবং হেলিকপ্টারে সাবমেশিন গান থেকে শুরু করে হেলিকপ্টার থেকে কিন্তু যাবতীয় লেথাল ওয়েপন দিয়ে গুলি করা হয়েছে। কিন্তু হাসিনা যখন বললেন যে আমি হেলিকপ্টার থেকে পানি দিয়েছি, কিন্তু আমরা তদন্তকালে হেলিকপ্টারের যে ফ্লাইট শিডিউল ছিল, কতগুলো ফ্লাইট উড়েছে, সব তথ্য কতজন আপনার কাছে সৈনিক ছিল, কে এটা অপারেট করেছে, কত রাউন্ড গোলাবারুদ এখানে নেওয়া হয়েছে, সব তথ্য কিন্তু আমরা উদ্ঘাটন করেছি, এগুলো আছে। ফলে আপনি এটা বলার কোনো স্কোপ নাই যে এই রাইফেলের গুলি কোথা থেকে আসলো। সমস্ত অফিসিয়াল ডকুমেন্ট, রাষ্ট্রীয় ডকুমেন্ট থেকে প্রমাণিত যে কি অস্ত্র কোথা থেকে কারা ব্যবহার করেছে। সুতরাং এই ব্যাপারে কোনো ধোঁয়াশার কোনো সুযোগই নেই। এখানে একটা বিষয় আমার একটু জানার ইচ্ছা, সেটা হচ্ছে এই যে আমরা দেখেছি ট্রাইব্যুনালে বা বিভিন্ন শুনানির সময় শেখ হাসিনার বিভিন্ন অডিও আপনারা শুনিয়েছেন, বা আপনারাও সেই তথ্য প্রমাণটা নিয়েছেন, ডিজিটাল যে প্রমাণ, বা ওই যে শেখ হাসিনার বা হচ্ছে যা জুলাই গণহত্যায় যারা জড়িত তাদের বিভিন্ন ফোন কল, এইগুলো আসলে আপনারা কিভাবে উদ্ধার করলেন? এইটা কি তারা ধ্বংস করে যায়নি, বা হচ্ছে কিভাবে? আবার ওই সময় তো ইন্টারনেটেও মানুষ কথা বলতে পারে যেগুলো আসলে উদ্ধারযোগ্য না, কিভাবে উদ্ধার হলো এই ফোন কল? শেখ হাসিনার ফোন কল কিভাবে উদ্ধার? নাটকীয় ঘটনা। আপনারা খেয়াল করবেন যে আমরা যখন প্রসিকিউশন টিমটা সাজাই, সেখানে একজন প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছিল যিনি লয়ার, আইটি বিশেষজ্ঞ, যিনি লয়ার না অথচ প্রসিকিউটর হয়েছেন। আচ্ছা। তাকে নিয়োগটা দেয়াই হয়েছিল তার বিশেষ এক্সপার্টিজের জন্য, যিনি আমরা তার সম্পর্কে জানতে পারি যে তিনি হ্যাকিং, তারপরে এই ডিজিটাল ফরেন্সিকের ব্যাপারে বাংলাদেশে অদ্বিতীয়। আচ্ছা। এবং ইন্টারন্যাশনালি হ্যাকিং এর কম্পিটিশন হয় আইটিতে, জি, সিঙ্গাপুরে বিভিন্ন সময় যে ইথিক্যাল হ্যাকিং যেটা, হ্যাঁ, এই হ্যাকিং কম্পিটিশনে সে বিশ্বে চ্যাম্পিয়ন ছিল, নাম্বার 1। তো এরকম একটা ব্যক্তি সম্পর্কে যখন আমি জানতে পারি, তখন আমি ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত নেই যে এই লোককে আমার লাগবে। এখন আমি তাকে কি ক্যাপাসিটিতে নেব? আমার হাতে ক্ষমতা আছে প্রসিকিউশন টিমে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়ার, তদন্ত সংস্থায় তাকে নিয়োগ দেওয়া যেতে পারে, কিন্তু তদন্ত সংস্থা ট্র্যাডিশনাল পুলিশ অফিসাররা যায় এবং তারা সরকারি চাকরির যে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে পড়ে যায়। এইটাতে উনি কমফোর্টেবল ছিলেন না। আচ্ছা, তো তখন আমি দেখলাম যে আমার প্রসিকিউশন টিমে প্রসিকিউটর হিসেবে আমি যে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে পারি, লয়ার না হলেও পারি। আচ্ছা, এই আইনের সুযোগটা গ্রহণ করে আমি তখন ল অ্যাডভাইজারের সাথে কথা বললাম যে তাকে আমার দরকার, সেই ক্ষেত্রে আমি তাকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিলে সবচাইতে সহজ। তো তখন তাকে আমরা প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিলাম। নিয়োগ দেওয়ার পরে আমি তার সাথে আগেই কথা বলছিলাম, তার সাথে এক্সপার্টিজ সম্পর্কে যখন অবহিত হই তখনই আমি জানি যে উনি এটা বের করতে পারবেন। তখনই আমি বলি যে এনটিএমসি সম্পর্কে আমরা জানতাম
জিয়াউল হাসান যে এই গুম খুনের জন্য এনটিএমসি কে ব্যবহার করতো ডিজিটাল সার্ভেইলেন্সের জন্য, অ্যাকুরেট মানুষের ঘর বাড়ি কোন দরজায় কোন ফ্লোরে আছে সব বের করে তাকে ধরতো, গুম করতো, মারতো। এই বিষয়ে যখন আমি বললাম যে এগুলো আমাদের বের করতে হবে, এনটিএমসিতে কি আছে বের করতে হবে, তখন বললে যেটা আমি জানি যে কিভাবে বের করা যায়। তো আমরা তখন এনটিএমসিতে পাঠালাম। এনটিএমসি তো প্রথমে তো কোনো অ্যাক্সেস দিল না। তারপরে তো এনটিএমসির কাছে তথ্য নানানভাবে চাইলাম, এনটিএমসির ডিজিকে ডাকলাম, আসলেন, ওনারা দিস ওয়ে দ্যাট ওয়ে অ্যাভয়েড করতে লাগলেন। এগুলো লম্বা স্টোরি এবং এক পর্যায়ে কোর্টের ইন্টারভেনশন লাগলো, কোর্টের অর্ডার নিয়ে গেল, তারপরেও দেয় না। যাই হোক এক পর্যায়ে তাকে যখন ঢুকতে দেওয়া হলো, উনি ঢুকে গিয়ে ওদের বিভিন্ন যে সার্ভারগুলোতে অ্যাক্সেস নিয়ে দেখা গেল যে সব তথ্য জিয়াউল হাসান ডিলিট করে ফেলেছে যাওয়ার আগে। কারণ 5ই আগস্টের পরে কিন্তু কয়েকদিন সময় সে পেয়েছিল। হ্যাঁ, একদিন সময় পেয়েছিল। তখন আমাদের এই প্রযুক্তিবিদের এই সক্ষমতা ছিল যে ডিলিটেড হয়ে যাওয়া জিনিসটাকে রিট্রিভ করার ক্ষমতা ওনার ছিল। আচ্ছা, 5 বার পর্যন্ত ডিলিট করেছে ওরা। এরপরে পঞ্চমবার ডিলিট করা সত্ত্বেও উনি এই পুরো ডাটাটা রিট্রিভ করতে সক্ষম হন। এবং রিট্রিভ করে উনি যখন সার্ভারে আবার পুনঃস্থাপন করার পরে উনি শুনে দেখেন যে এখানে সব ভয়াবহ কথোপকথন আছে। আচ্ছা, তখন উনি এনটিএমসিকে বললেন যে এগুলো আমাকে দিতে হবে, কারণ আমি এটা কোর্টে প্রডিউস করবো। এনটিএমসি বললো আপনি শুনতে পারবেন, আমরা দিতে পারবো না। কারণ এনটিএমসি যে প্রতিষ্ঠানটা, এটার কিন্তু আইনি কাঠামো নেই, একটা দিয়ে চলে। তো তখন এইটা আমরা কিভাবে পাবো, এইটা নিয়ে বহু যুদ্ধ করতে হয়েছে। কারণ এখানে তারা বলছিল যে এখানে সামরিক স্পর্শকাতর তথ্য আছে, সুতরাং দেশের নিরাপত্তার স্বার্থে দেওয়া যাবে না। তখন আমাদের কথা হচ্ছিল যে আমরা তো দেশের জন্য কাজ করছি এবং দেশের সবচাইতে স্পর্শকাতর বিচার করছি বিষয় নিয়ে এখন এবং এটা যাবে আদালতে। সুতরাং আদালতে এই বিপ্লবের সময়ে সংঘটিত অপরাধের তথ্য প্রমাণাদি স্বার্থে এটা রাষ্ট্রের কাজেই আমার লাগবে। এইভাবে আমরা যদিও সমস্ত কিছু আমরা নিতে পারিনি, কিন্তু বিশেষ করে শেখ হাসিনার সাথে যে প্রধান ব্যক্তিদের যে কথোপকথন সিলেক্টিভলি আমরা এখান থেকে নিতে পারি। আপনি নিজে গেছেন এনটিএমসি? আমি নিজেও গিয়েছি। আচ্ছা, একটা প্রশ্ন, বিষয়টা যদিও টেকনিক্যাল। দেখেন, ওখানে তো এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ফোন কল যেটা রেকর্ড হয়, তো জিয়াউল হাসান কোনটা ডিলিট করতে হবে কোনটা ডিলিট করতে হবে না, নিশ্চয়ই এটা তাহলে সে আগে থেকে নির্ধারিত করে রেখেছিল। তাহলে ওনারা তো নিশ্চয়ই জানতেনও না যে 5-7 দিন আগে যে এইগুলা শেখ হাসিনা বা ক্ষমতাচ্যুত হবে। তাহলে কি জিয়াউল হাসান এনটিএমসি ডিজি ছিলেন, উনি কি নিজেই প্রধানমন্ত্রীর জন্য আলাদা এরকম ডকুমেন্ট ফাইল করে রাখতেন? মানে এই প্রধানমন্ত্রী সহ অন্যান্য স্পর্শকাতর বা অন্যান্য ভিভিআইপি যারা ছিলেন তাদের জন্য কি সব আলাদা আলাদা এরকম সিক্রেট ফাইল করে সবকিছু রাখতেন? সে করেছে জিয়াউল হাসান। তার তো শেখ হাসিনার কল রেকর্ড করার কথা না। অবশ্যই, শেখ হাসিনাকে প্রোটেকশন দেওয়ার জন্য করেছে, কিন্তু সে শেখ হাসিনার ভয়েসও রেকর্ড করেছে। নইলে আমরা পেলাম কিভাবে? এবং সে এমন কোনো ব্যক্তি নাই যার কলকে রেকর্ড করেনি। তা আমরা তো মোটা দাগে যখন শেখ হাসিনার নাম্বারগুলো কালেক্ট করি, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রধান ব্যক্তিদের নাম্বারগুলো কালেক্ট করে ওগুলো সার্চ দিই। জি, ওগুলোর সাথে কি কনভারসেশন হয়েছে সেগুলো খুঁজতে গিয়ে দেখা গেল যে আরো 10টা নাম্বারের সাথে কথা বলেছে। ওই নাম্বারগুলো কার, সেগুলো খুঁজতে গিয়ে দেখা গেল যে সেগুলো বিভিন্ন জনের। আবার ওর সাথে কার কথা হয়েছে, একটার সাথে একটা। এইভাবে দেখা গেল যে সমস্ত ব্যক্তির সাথে তারা কথা বলেছেন সেগুলো আমরা কালেক্ট করতে পারলাম। এবং জিয়াউল হাসান কিন্তু ধ্বংস করার সময়টা পেয়েছে 5ই আগস্ট থেকে পরবর্তী কয়েকদিন। সে কিন্তু গ্রেপ্তার হওয়ার আগেও ওখানে ছিল। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে গ্রেপ্তার হওয়ার আগে বিপ্লব হয়ে গেছে, কিন্তু এনটিএমসিতে জিয়াউল হাসানের যে স্টাফ ছিল, যারা ছিল, পুরোটাই অক্ষত। এখন পর্যন্ত খুব সামান্যই চেঞ্জ হয়েছে। ফলে ওইখানে তার অনুগত লোক যারা ছিল তারা এগুলো ডিলিটের সাথে যুক্ত হয়েছে। পরবর্তী সময়ে যখন আমরা এটা বুঝতে পারলাম, তখন আমরা এটাকে পুরো জিনিসটাকে রিট্রিভ করে একটা বিশেষ কোড দিয়ে এটাকে সংরক্ষিত করে রাখা হলো। আদালতে নির্দেশ দেওয়া হলো যে এগুলো তুমি ধ্বংস করতে পারবে না। তখন নানান অজুহাতও দেখানো হয়েছিল যে আমরা 6 মাসের বেশি রাখতে পারবো না। তখন স্পেশালি বলা হলো যে আদালতের নির্দেশে এই জিনিসটা আপনি 6 বছর হোক 10 বছর হোক আপনাকে রাখতে হবে। সেভাবে রাখা হয়েছে, যদিও সবকিছু এখনো কিন্তু কোর্টে আনা হয়নি। আচ্ছা, শেখ হাসিনার সাথে যে উল্লেখযোগ্য কথোপকথন যেগুলো ছিল সেগুলোই কোর্টে আনা হয়েছে, যেগুলো বিচারের প্রক্রিয়ার মধ্যে ব্যবহার করা হয়েছে। এই নামটা যেহেতু আসলো, আমারও একটু জানার ইচ্ছা, নিশ্চয়ই আপনি জেনে থাকবেন। জিয়াউল হাসান আসলে গ্রেপ্তার হয়েছিলেন, কিভাবে গ্রেপ্তার হয়েছিলেন এটা কি জানেন আপনি? গ্রেপ্তার তো পেছনের স্টোরি যেটা আছে সেটা আমরা নাই বলি, কিন্তু আচ্ছা। তাকে তো গ্রেপ্তার দেখানো হয়েছে, দেখানো হয়েছে। সুতরাং আমরাই সেটা আইনগতভাবে যেটুকু আছে সেটাই বলবো। আচ্ছা, উনিয়ার যে কর্মকাণ্ড যেটা ছিল, গুম নিয়ে আপনারা অনেক অভিযোগ পেয়েছিলেন এবং গুমের ক্ষেত্রে আমরা আরেকটু আগ বাড়িয়ে যদি একটু বলি, সেটা হচ্ছে আয়নাঘর, এই শব্দগুলো বা র্যাবের যে ইয়েগুলো ছিল, আয়নাঘর তো আছেই, র্যাবেরও যে ইয়েগুলো ছিল আয়নাঘরের মতো যেগুলো ছিল,
এইটার মাস্টারমাইন্ড আসলে কে? ধরেন একটা হতে পারে দেশের চিফ যিনি, তার মাথা থেকে আসতে পারে, আবার হচ্ছে ওনাকে কেউ শেখাতে পারে। এইটার মাস্টারমাইন্ড হিসেবে আপনারা বা এই কিভাবে পেলেন? এটার মাস্টারমাইন্ড জিয়াউল হাসান এবং তারিক সিদ্দিকী। আচ্ছা। জিয়াউল হাসান এই বুদ্ধিগুলো দিয়েছে, তারিক সিদ্দিকীর মাধ্যমে প্রাইম মিনিস্টার অনুমোদন করেছে। এবং আমরা যেটা বুঝতে পেরেছি যে এই আইডিয়াটা তারা ভিন্ন কোনো দেশের কাছ থেকে পেয়েছেন। ওকে। এবং এই কাজগুলো করার ক্ষেত্রে র্যাবের অফিসারদেরকে এই যে ক্রস ফায়ারে মানুষ মারা, টর্চার করা, গুম করে দেওয়ার জন্য তারা ট্রেনিং নিয়েছে ভারতে, র্যাবের অফিসাররা? র্যাবের অফিসাররা। এবং এই ট্রেইনড অফিসাররা এই গুম, বিশেষ করে র্যাবের যারা, তারা এই গুমগুলোর সাথে সম্পৃক্ত ছিল। এই যে আয়নাঘরের কনসেপ্ট, এই আমরা যতদূর দেখেছি এই সব কিছুর চিন্তাটা জিয়াউল হাসানের মাথা থেকে আসছে। এর সাথে আরও কয়েকজন ছিলেন, জিয়াউল হাসানের আগেও আরও কয়েকজন ছিলেন। জেনারেল ওই মুজিবের ভূমিকা আছে এখানে, পুরানো আমলের কয়েকজন ডিজি, যারা গ্রেফতার হয়নি এখনো। এরা মূলত যে মানুষকে নাই করে যে দেয়া যায়, যে দেখা গেল যে গ্রেপ্তার করলে নানান সমালোচনা, কয়েকদিন আটকায় রাখলে নানান সমালোচনা, ক্রস ফায়ারে মারলেও সমালোচনা, তাহলে এমন একটা পদ্ধতি বের করতে হবে যে এইটাতে কোনো প্রমাণ থাকবে না। এটা জিয়া মূলত এই পরিকল্পনাটা দেয়, যে তাহলে কি করতে হবে, তুলে আনার পরে মেরে এমন জায়গায় ফেলে দিতে হবে যে ক্রস ফায়ারে মৃত্যু আমরা বলবোই না, গ্রেপ্তার করেছি এটাও বলবো না। এইটার থেকেই মূলত কিন্তু এই গুমের জায়গাটা শুরু হয়। তখন ওই যে ডিজিএফআইয়ের ভেতরে যে ওইখানে বন্দি রাখা, এবং বিশেষ করে টিএফআই র্যাবে যে বন্দিশালা, সেখানে না, এটা টিএফআই হলো, টিএফআইয়ের মধ্যে ছিল। এবং প্রত্যেকটা র্যাবের যত ইউনিটগুলো ছিল বিভিন্ন জায়গায়, র্যাবের যতগুলো ব্যাটালিয়ান ছিল, প্রত্যেকটা ব্যাটালিয়ানের নিজস্ব এরকম গোপন আয়নাঘর ছিল, প্রত্যেক জায়গাতে গোপন বন্দিশালা ছিল। এবং পরবর্তীতে এতটাই তারা উৎসাহিত হয় এই সাফল্যে যে পুলিশ তখন গোপন আয়নাঘর করে। যে বগুড়ার পুলিশ লাইনে ওই যে আরিফ মন্ডল বলে একজন পুলিশ অফিসার পলাতক আছে, সে এখানে পুলিশ লাইনের ভিতরে একটা বিশাল আয়নাঘর, এখানে মানুষকে বছরের পর বছর বন্দি করে রাখতো, ওইখান থেকে ধরে নিয়ে মারতো। এই যে জঙ্গি নাটক সাজিয়ে অনেককে মারার, তারা অনেক বন্দি ওই আরিফ মন্ডলের ওই বগুড়ার পুলিশ লাইনে আয়নাঘরের বন্দি ছিল। তাদেরকে যে পাতার হাটে এসে হত্যা করা হয়, তাদেরকে 4 মাস 5 মাস আগে গ্রেপ্তার করে ওখানে রাখা হয়েছে, ওখান থেকে নিয়ে এসে গাজীপুরে হত্যা করে বলা হয়েছে যে এখানে তারা জঙ্গি অপারেশন করছে। একটা গল্প আসলে আপনার কাছ থেকে না জানলেই নয়, যেহেতু আয়নাঘরের প্রসঙ্গ আসলো, গোপন বন্দিশালার প্রশ্ন আসলে আসলো, গুম কমিশন থেকে এইটার কিছুটা ধারণা আজ পাওয়া গিয়েছিল তাদের একটা প্রামাণ্য চিত্রে। আপনি একটু বলেন না যে যেরকম ফোন কলের ক্ষেত্রে আপনারা যেরকম এক্সেস পাচ্ছিলেন না, এই জিনিসটা উদ্ধারে বা এই জিনিসটা উদ্ঘাটনে বা এই ভবনগুলো উদ্ঘাটনে তো আপনারা নিশ্চয়ই এক্সেস পাচ্ছিলেন না। কিভাবে এইটা আপনারা সামনে আনলেন বা আপনারা খুঁজে পেলেন? খুঁজে পাওয়ার প্রাথমিক কাজটা আসলে গুম কমিশন করেছেন, যে টিএফআই সেলটা এবং র্যাবের যে প্রধান এগুলো কিন্তু গুম কমিশন। কারণ গুমের ব্যাপারে আমি আগেই বলেছি যে গুমের তদন্তটা আমরা কিন্তু জুলাই আগস্টের তদন্তের পরে শুরু করি। জি। ততদিনে গুম কমিশন অনেকটা দূর এগিয়ে যান, তারা শুধু আইডেন্টিফাই করেছেন যে এখানে একটা সেন্টার আছে। আচ্ছা। তো আমরা যেটা করেছি, যখন এর ভেতরে কি আছে, তখন কোর্টের অর্ডার দরকার ছিল, আমাদের ফিজিক্যাল অ্যাক্সেসের দরকার ছিল, যে জনশক্তি বা যে এক্সপার্টিস গুম কমিশনের ছিল না। তখন আমাদের তদন্ত সংস্থা আমরা এখানে সেই গল্পটা একটু, যে আমরা ঢুকি যখন, বিশেষ করে টিএফআই সেলের কথা যদি বলেন, টিএফআই সেলের এই দোতলা বিল্ডিং, এক সাইডে র্যাবের অস্ত্রাগার আর আরেক সাইডে এবং দোতলায় এই গোপন বন্দিশালা ছিল। তা আমরা গিয়ে যখন প্রথম যে ঢুকি, তখন দেখি যে এইটা এমনভাবে ময়লা আবর্জনা দিয়ে ঢেকে রাখা হয়েছে যাতে আপাত দৃষ্টিতে দেখলেই মনে হয় যে এটা পরিত্যক্ত। কারণ সিঁড়ি দিয়ে ঢুকবেন, সিঁড়িতে প্রচুর আলমারি, কাঠের আলমারি, চেয়ার, টেবিল, এগুলো ভাঙাচোরা জিনিস দিয়ে ডাম্প করে রাখা আছে। তা আপনি সিঁড়ি দিয়ে দোতলায় উঠতে পারবেন না। তো তখন আমরা প্রথমে ময়লা আবর্জনা, তারপরে দেখেন এই বিল্ডিংয়ের একটা অংশে একটা লাইভ অস্ত্রাগার আছে, কিন্তু এই পাশের বিদ্যুৎ লাইন সব কেটে দেওয়া, বলে এখানে কারেন্ট কিছু নেই। আমরা জেনারেটর নিয়ে যাই, জেনারেটর নিয়ে গিয়ে ভেতরে লাইট ব্যবস্থা করি। তারপরে চেয়ার টেবিলগুলো, মানে এগুলো হিউজ পরিমাণ, 10 জন 20 জন লেবার দিয়ে এগুলোকে নামাতে হয়, একটা একটা করে নামাতে ফার্নিচার ক্লিয়ার করে দোতলায় উঠলাম। দোতলায় গিয়ে যেখানে কমন স্পেস, সেখানে দুনিয়ার ময়লা আবর্জনা ফেলে রাখা, এগুলো সরালাম। সরানোর পরে বাম পাশে গিয়ে দেখলাম যে 10টা সেল, এবং এই সেলগুলো যে 3 ফিট বাই 6 ফিট করে যে সেল, ওয়াল ছিল মাঝখানে, একটা করে ওয়াল ভেঙে দিয়ে 6 ফিট বাই 6 ফিট 7 ফিট এরকম করে ফেলছে। কিন্তু ওয়ালটা ভাঙলেও এই যে ওয়াল ভাঙার যে চিহ্ন ছাদে এবং নিচে, সেই চিহ্নগুলো পাওয়া যাচ্ছে, বোঝা যাচ্ছে এখানে সেলগুলো ছিল। তখন আমরা বন্দীদের যে বর্ণনা, যে আমাদেরকে এত ফিট বা এত ফিট সেলের মধ্যে রাখতো, এই বর্ণনার সাথে তখন আমরা মিল পাই। বন্দীদের কাছ থেকে যে সমস্ত তথ্য, সেগুলোর আমরা বাস্তবে ওখানে পেতে থাকি। এরপরে যেখানে টর্চার সেল, সেটার মধ্যে গিয়ে দেখি যে সেখানে সাউন্ড প্রুফ ছিল, সাউন্ড প্রুফ ম্যাটেরিয়াল ছিল, সেখানে কি বলে অত্যাচার করার জন্য নানান ম্যাটেরিয়াল টানানো ছিল, যেগুলো বন্দীরা বলেছে, সেগুলোর চিহ্ন দেখি, এগুলো সব ভেঙে চুড়ে সেখানে রাখা হয়।
এবং সেই টর্চার সেলটার আলামত খুঁজতে খুঁজতে ওইখানে কিন্তু আমরা বোমার সন্ধান পাই। আচ্ছা। আমরা দেখি বহু আবর্জনা আছে, একটা বালতি আছে, সবুজ রঙের নীল রঙের একটা বালতি। তো বালতিটার মধ্যে উপরে দেখি অনেক সার্জিক্যাল তুলা, তারপরে গজ, টেপ এগুলো ফেলানো। তা আমি বললাম যে একটু দেখেন এখানে কিছু আছে কিনা। তো একজন এটাকে উল্টিয়ে দেখার চেষ্টা করলো যে ময়লাগুলো ঢেলে দেখি এর ভিতরে কি আছে। উল্টানোর জন্য কাত করার পরেই দেখা গেলো যে 5টা লাল টেপ মোড়ানো বোমা সাথে তার মেলানো। এটা দেখে আমি চিৎকার দিয়ে বলছি যে এটা বোমা, তুমি সাবধানে হ্যান্ডেল করো। সে আস্তে করে ওইটাকে রেখে দিছে, দিয়ে আমরা বেরিয়ে আসছি। আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা যখন এই কাজগুলো করছি তখন টিএফআই সেলের দায়িত্বে যিনি র্যাবের অফিসার ছিলেন তিনি কিন্তু আমাদের সাথেই ছিলেন। আচ্ছা। আস্তে করে উনি পিছন থেকে সরে গেছেন। তা আমি বললাম বের হয়ে যে এখানে এটা কিভাবে আসবো স্যার, আমরা কিছু জানি না। তা আমরা বোমা রেখে এটা সিল করে দিয়ে র্যাবকে, বোম ডিসপোজাল ইউনিটকে বললাম যে আপনারা আসেন। ওনারা একদিন গ্যাপ দিয়ে পরের দিন আসলেন। এসে তারা তাদের সেই বোম প্রতিরোধক ড্রেস পরে তারা এগুলোকে বের করলেন, বের করে এগুলো ডিফিউজ করলেন, বিস্ফোরণ ঘটানো হলো। টাইমারকে লাগানো ছিল, টাইমার করলেন। এবং আমরা তখন তাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটা কতটা পাওয়ারফুল ছিল। ওনারা বললেন যে এটা যদি একসাথে ব্লাস্ট হতো এখানে তাহলে পুরো বিল্ডিংটা উড়ে যেত। তো এই ভয়াবহতা, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এখানে আরেকটা নাটকীয় ঘটনা ঘটছে। এটা র্যাবকে আমরা বললাম যে ঠিক আছে তাহলে এগুলো আপনারা কেমিক্যাল এক্সামিনেশন করে বোমা ফাটলে যেটা করে যে সিআইডির কাছে পাঠায় না যে কি ধরনের বোমা ছিল। আলামত পাঠানোর পরে রিপোর্ট আসলো যে এখানে কোনো বোমার কোনো আলামত ছিল না, বিস্ফোরক ছিল না, অথচ ভিডিওর সামনে চোখের সামনে এগুলো বোমা ফাটানো হলো। এনিওয়ে, তো এগুলো তো কাহিনী আছেই। এরপরে হচ্ছে যে ডিজিএফআর গুলো একই অবস্থা। আমরা যখন ঢুকি রেস্ট্রিকশনের মুখোমুখি হতে, ডক্টর ইউনূসের সাথে আমাদের ঢুকতে হয়েছে। সেখানে গিয়ে আমরা যে বন্দিরা যে সমস্ত বর্ণনা দিয়েছেন, রুমগুলো যেমন ছিল, কোথায় এক্সস্টার ফ্যান ছিল, সিসিটিভি ছিল, গ্রিল ছিল, তারপরে লোহার দরজা ছিল, তারপরে এই যে যাবতীয় বর্ণনা, পুরো সেলের বাইরে একটা বাথরুম, সেখানে বন্দীদের আনা নেওয়া হতো, একজন আরেকজনকে দেখতে পেয়েছে, চোখ বেঁধে নেওয়া হতো, এই যে পুরো স্টোরি, এগুলো প্রত্যেকটার প্রমাণ আমরা এইভাবে পেতে থাকি। তবে বিশেষ করে গুম করে যে লাশ ফেলে দেওয়ার যে হত্যাকাণ্ডের যে এপিক স্টোরি, আমরা বলেশ্বর নদীর ঘটনা জানি, যেটা স্টার নিউজও করেছিলেন, আপনারা ডকুমেন্টারি করেছিলেন, এইটা সন্ধান পাই আসলে নাটকীয়ভাবে আমাদেরকে আসলে অনেকবারই আমরা অনেক অলৌকিক সাহায্যের মতো পেয়েছি। একজন রিটায়ার্ড নেভাল অফিসার একদিন এসে আমার কাছে বললো যে স্যার আমি আপনার সাথে গোপনে কিছু কথা বলতে চাই। ঠিক আছে, কথা বললেন। উনি বললেন যে আমি আসলে র্যাবে ছিলাম, আমি অনেক জিনিস আই উইটনেস করেছি, আমি আমার বিবেকের তাড়না এগুলো বলতে চাই। বলতে থাকেন। আমি নোট নিতে থাকলাম। ভয়াবহ স্টোরি উনি বললেন, শুনলাম। আমি তদন্ত সংস্থাকে তাৎক্ষণিকভাবে ডেকে বললাম যে দেখতে থাকেন। কিন্তু উনি যে নামগুলো বলছেন সেগুলো আমরা খুঁজে পাচ্ছি না, ক্লুটা পাচ্ছি না, মিলাতে পাচ্ছি না। উনি হয়তো একজনের নাম বলেছেন, এইরকম নামে একজন লোক ছিল, ওই লোককে এইভাবে মারা হয়েছে, আপনারা খোঁজ নিলেই পাবেন। তা আমরা খোঁজ পাচ্ছি না। পরপর 3বার উনি আমার কাছে আসেন, বলে স্যার আপনি তো কিছু করলেন না, আমি তো এটা। তারপরে 3rd বার আসার পরে আমি 3বারই নোট নেই এবং 3বারের তার বর্ণনা একই রকম পাই। আমি এই বর্ণনা দেওয়ার শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই আমার কাছে খবর আসলো যে পটুয়াখালীতে বা বরগুনাতে এই নামের যে লোকটা, তার পরিবারের সন্ধান পাওয়া গেছে, যাকে মেরে ফেলা হয়েছে। এই সুতোর চটটা খুলে গেল। আমরা গেলাম, তার কাছ থেকে যে সমস্ত বর্ণনা পেলাম, ওই সূত্র ধরে পুরো চাঙ্ক যে কিভাবে এই বরগুনাতে এটা যেত চটদুয়ানির থেকে বলেশ্বর নদী হয়ে সুন্দরবনের দিকে মোহনায় সাগরের কাছে, কিভাবে মানুষ মারা হতো, কিভাবে লাশ পেট কাটা হতো, এবং এইখানে যে শত শত হত্যাকাণ্ড ঘটেছে সেগুলো যে জিয়াউল হাসানের নেতৃত্ব হয়েছে, আর কোন কোন অফিসারের সাথে চেইনটা আপনারা পুরো চেইনটা একদম একদম এটা একটা আসলে একটা বড় কাজ ছিল, একটা উল্লেখ করার মতো আপনাদের ছিল। একদম শেষ করব আসলে, অনেক প্রত্যক্ষদর্শী, অনেক ভুক্তভোগীর সাথে কথা বলেছেন, গুমের ভুক্তভোগী, জুলাইয়ের ভুক্তভোগী, গণহত্যার শিকার বা হত্যার শিকার, আহত অনেকের সাথে আপনি কথা বলেছেন। কোনো 2-1টা ঘটনা আপনার মনে পড়ে যে হচ্ছে যেটা আসলে আপনি ঘুমাতে পারেন না বা আপনার মনে দাগ কেটেছে, যেটা আসলে আপনার জীবন পাল্টে দিচ্ছে কোনো রকম? অসংখ্য কাজ করেছেন, এরকম কোনো ইয়ে আছে? গুমের প্রত্যেকটাই ওইরকম ভয়াবহ, এটা ঠিক, এটা অবশ্যই ঠিক। তবে যদি জুলাইয়ের কথা বলেন, আমার জুলাই সবচেয়ে হতে নির্মম পারে। ছিল আশুলিয়ার যে 6টা ছেলেকে পুড়িয়ে দেয়া, এর মধ্যে একটা ছেলে জীবিত ছিল। ওর মায়ের স্টোরিটা যখন আমি শুনি, যে ও মোবাইল অন করে মেসেজ দেওয়ার চেষ্টা করেছে, ওই সময় তার মোবাইলটা যে কখন অন হয়েছে, যখন তাকে আগুন দেওয়া হচ্ছে, এইটা মানে আমি আর নিতে পারছিলাম না। যে একটা মা এসে তখন বলছে যে আমার ছেলে অন করেছে, কিন্তু আর তারপরে যখন তাকে আগুন দেওয়া হয়েছে তখন আর সে কিছু করতে পারেনি। এই যে বর্ণনাটা, যেটার মিলও পাওয়া গেছে, তার হাতে মোবাইল ছিল, পুড়িয়ে দেওয়ার তখন হাতে মোবাইলটা ধরা,
তার মানে আগে যদি আহত মরে যেয়ে থাকে তাহলে তো আর তার হাতে মোবাইলটা ধরা থাকতো না, না। কারণ মরে যাওয়ার পরে লাশগুলোকে চ্যাংদলা করে ওখানে ফেলা হয়েছে, কিন্তু তার হাতে মোবাইল ধরা ছিল, বোঝা যাচ্ছিল যে সে জীবিত ছিল, এবং ভিডিও এই এভিডেন্সটা সাপোর্ট করে। এটা জুলাইয়ের ক্ষেত্রে। আনাসের চিঠি ডেফিনেটলি এইটা মানুষের মনে দাগ কাটে। জি। আর গুমের ক্ষেত্রে ধরেন যে গুমের ঘটনাগুলো তো সবই মর্মান্তিক, কিন্তু বিশেষ করে যে সাক্ষী কোর্টে সাক্ষী দিয়েছেন ইতিমধ্যে জিয়াউল হাসানের বিরুদ্ধে, সে যখন তাকে তো বহুভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, কোনোভাবেই কোনো তথ্য উদ্ঘাটন করা যাচ্ছিল না, কিন্তু তৃতীয় বার জিজ্ঞাসাবাদের সময় তখন জিজ্ঞাসাবাদ করতে করতে মধ্যরাত হয়ে গেছে, তখন এক পর্যায়ে সে বলল যে, স্যার আমি আসলে বিবেকের তাড়নায় আর সহ্য করতে পারছি না, আমি সত্যটা বলতে চাই। তখন সে খুলে বলতে শুরু করলো যে আমি যা বলছি এগুলো কিছুই না। তখন সে 2 বছরে জিয়াউল হাসান যে 200-300 মতো মানুষকে যে হত্যা করেছে এবং প্রত্যেকটা সে প্রত্যক্ষদর্শী, সাথে থেকেছে, এই নারকীয় ঘটনার বর্ণনা যখন দিতে শুরু করলো, এইটা আমাদেরকে আসলে মানে ভয়ঙ্কর। যদিও আমার কাছে তো আমার দায়িত্ব এটা করতে হয়েছে, কিন্তু অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ। আমার যে টাইপিস্ট এই বর্ণনাগুলো টাইপ করছিল সে কয়েকবারই অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, বলছে আমার হাত পা ঠান্ডা গেছে, আমি লিখতে পারছি না। তো এগুলো মধ্য দিয়ে আমরা গেছি, এগুলো পুরোটাই তো ট্রমা, জাতীয় ট্রমা। কিন্তু আমরা এমন এক দায়িত্ব পালন করেছি, যতই ট্রমাটাইজড হই আমাদেরকে কাজটা করতেই হয়েছে। সেই জায়গায় আমরা আপোষহীন ছিলাম, এতটুকু বলতে পারি। জি, আসলে সব শেষ 30 সেকেন্ডে একটু জানতে চাই যে এখন তো ট্রাইব্যুনাল আপনি নেই, কিন্তু ট্রাইব্যুনালে এখন নতুন দায়িত্ব প্রধান যিনি এসেছেন, তাদেরকে আপনি যদি 2টা কথা বলতে চান, যে অথবা এই যে বছর ঘুরে আবারও জুলাই এসছে, কি বলতে চান? আমার প্রথম কথা হচ্ছে যে যিনি আসেন, যিনি আমিনুল ইসলাম সাহেব এসছেন, তার জন্য আমার শুভকামনা আছে। আমি চাই উনি সফল হন। আর ওনার প্রতি আমার যেটা আহ্বান থাকবে, অবশ্যই জুলাই হত্যাকারী এবং গুমের বিচারের প্রশ্নে উনি যেন কখনোই কোনো আপোষ না করেন। দেশ এবং জাতি এটার বিচার দেখতে চায়, এবং উনি যদি শক্ত হাতে এটা ডিল করতে পারেন, ইতিহাসের পাতায় ওনার নাম লেখা থাকবে। এবং ওনার যদি কোনো সাহায্য দরকার হয় আমার অভিজ্ঞতার থেকে, আমি ওনাকে সেই সাহায্য করার জন্য সর্বতোভাবে প্রস্তুত আছি, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, কোনো সমস্যা নেই। ওটা ব্যক্তিগতভাবে আমি ওনাকে বলেছিও, উনি বলেছেন যে উনি চান সাহায্য। আমি সাহায্য করতে চাই, এবং দেশ এবং জাতির স্বার্থে এই যে নির্মম ঘটনাগুলো ঘটেছে এগুলোর বিচার হোক ওয়ান্স ফর অল, এবং বাংলাদেশে এইরকম ঘটনা যাতে আর কখনো ফিরে না আসে, এই প্রশ্নে ওনারা আপোষহীন থাকুন। ওনারা সাহস নিয়ে এগিয়ে যদি যান, সাহস রাখলে, সৎ উদ্দেশ্য থাকলে কেউ ব্যর্থ হয় না। অনেক অনেক ধন্যবাদ তাজুল ইসলাম আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর এবং যিনি সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী, জ্যেষ্ঠ আইনজীবী। তার সাথে অনেক গল্প আমরা জানলাম, অনেক কিছু, অনেক অজানা কথা উনি বললেন আমাদের। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। স্টার নিউজের সাথেই থাকুন।